তারেক রহমান এবং বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে? দেখুন, যেটা জয়শঙ্কর বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর চেন্নাইতে একটা ইন্টারাকশনে বলেছিলেন যে বাংলাদেশটাকে দেখতে হবে কমন সেন্সের ভিত্তিতে। মানে যিনি কূটনীতিটাকে বলেছিলেন কমন সেন্স। কমন সেন্স হচ্ছে বাস্তবতা, যেটা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নেই, তারা কর্মকাণ্ড করতেও পারছেন না, নিষিদ্ধ। ফলে একটা স্বাভাবিক, তার একটা স্বাভাবিক লজিক্যাল একটা পরিণতি আছে, কনক্লুশন আছে সমস্ত ঘটনা। তাতে সম্ভাব্য বিএনপি বা জামায়াত যে কেউ ক্ষমতায় আসতে পারে, কিন্তু ফলে যারা আসতে পারে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ভারত সরকার যোগাযোগ যোগাযোগ তো আগেও ছিল, যোগাযোগ থাকবেও, এবং যোগাযোগ তারা রাখছেন, কারণ যদি তারা ক্ষমতায় আসেন তাদের সঙ্গে তো ভারতকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে কোনো শর্ত আমি বলবো না। ভারতের পক্ষেও তো দীর্ঘকাল আওয়ামী লীগকে ভারতের মাটিতে অবস্থান করতে দেওয়াটা, তারাই বা কি করবেন? তাদের তো রাজনৈতিক মানুষ, তারা রাজনীতি তো করবেন। ফলে তা একটা জিনিস তো মেনে দেখেছেন নিশ্চয়ই, যতগুলো প্রেস কনফারেন্স বলতে যা বোঝায় যেগুলো হয়েছে, সেগুলোতে কোথাও কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি কে কোনো আক্রমণ করেন। আক্রমণ করেছেন ইউনূস এবং সন্ত্রাসবাদীদের, সেখানে জামায়াত ইসলামের নাম হয়নি। আপনাদের নির্বাচনে তো একটা জটিল ব্যাপার আছে, হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোটের পক্ষে ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ চেলা সাঙ্গাতরা তারা প্রচার করছেন, এবং এই হ্যাঁ ভোট পাস হলে কি কি হবে সেই প্রতিক্রিয়াটা আমাদের বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে আপনি পরামর্শ যদি করেন তাহলে অনেক ভালো জানতে পারবেন। জুলাই সনদে হ্যাঁ হলে কি কি বাংলাদেশে পরিবর্তন হবে। আমার নিজের ধারণা বাংলাদেশে একটা অন্য নামে বাকশাল হবে আর কি, কিন্তু অন্য নামে। কিন্তু ওটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু সেটা জন্য বলছি কোনো সংবিধান বিশেষজ্ঞ যদি ওটা ব্যাখ্যা করেন সেটা অনেক ভালো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সঙ্গেই যারা জয়লাভ করবেন তারা সরকার গঠন করতে পারবেন কিনা, জুলাই সনদের কিছু ধারা আছে যে ধারাতে যেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। ওই সংবিধান সভা নামক একটি সভা হবে যেখানে সাংসদরা থাকবেন, কিন্তু সরকার নয়। প্রথমে একজন সভাপতি হবেন, তার একজন উপসভাপতি হবেন, স্পিকার ডেপুটি স্পিকার নয়। ফলে তারা এবার সেই হ্যাঁ ভোটের যে সুপারিশগুলো যেটা পাস হয়ে এলো সেটাকে রাখল করবে। বাংলাদেশে অতীতে যতগুলো রেফারেন্ডাম হয়েছে, এর জিয়াউর রহমানের সময় হয়েছে, তিনি 100 ভাগ ভোট পেয়েছিলেন। এরশাদও পেয়েছিলেন 90-95%, কিন্তু টাইম ম্যাগাজিন লিখেছিল আসলে 20% মানুষ ভোট দিয়েছিল, কিন্তু ওটাকে জোর করে 96 দেখানো হয়েছিল। এবারে কি হবে না হবে সেটা আগাম ভবিষ্যৎবাণী করছি না, সেটা ভোটের দিন দেখলেই বুঝতে পারবো। যে তবে হ্যাঁ ভোটটাকে পাশ করানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন ইউনূস, এ বিষয়ে কোনো সন্দেহ নিশ্চয়ই তাদের তার কোনো স্বার্থ আছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের অনুমোদন দিয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারকে আবারও রুষ্ট করে তুলেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে নেমে তার প্রধান অগ্রাধিকার কি হবে, এবং শেখ হাসিনা উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠাই হবে বাংলাদেশে ফিরে তার প্রথম অগ্রাধিকার। বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা শেখ হাসিনার হঠাৎ করেই এই আত্মবিশ্বাসের কারণ কি? সেই একই সাক্ষাৎকারে তিনি তারেক রহমান এবং বিএনপির প্রতিও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশের বৈধ বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের সুযোগ করে দেওয়ার। এসব নিয়ে আলাপে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাই। গৌতম লাহিড়ী, এই প্রশ্নটা যে উইবন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে করা হলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মানে আমি খুব চমৎকৃত যে সরাসরি এই প্রশ্ন তাকে করা হলো যে ঢাকায় ল্যান্ড করে আপনার প্রথম অগ্রাধিকার প্রায়োরিটি কি হবে, এবং শেখ হাসিনা জবাব দিলেন। কিছু কি ঘটছে যে কারণে ভারতের সংবাদ মাধ্যম এমন প্রত্যাশা করছে? ধন্যবাদ। প্রথমেই বলবো যে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে বর্তমান বাংলাদেশ সরকার রুষ্ট হয়েছে শেখ হাসিনাকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করতে দেওয়ার জন্য, যদি অডিওর মাধ্যমে করেছেন তাহলেও, কিন্তু বাংলাদেশ যে সরকার, সেই সরকার তো এখন আর কিছুদিনের মধ্যে সেই সরকার সাবেক সরকারে রূপান্তরিত হওয়ার কথা। 12ই ফেব্রুয়ারি যদি সঠিক ঠিকঠাক নির্বাচন হয়।
ফলে ভবিষ্যৎ তো আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরেই রাজনীতি করতে হবে, তাহলে তো একটা পথ খোলা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা বলা দরকার। ভারতের আজকে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হয়েছে, এবং এই বাজেট অধিবেশনের শুরুর প্রথম দিনে যে শোক প্রস্তাব পাঠ করা হয়, তাতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান, যিনি ভারতের উপরাষ্ট্রপতি, তারা দুজনেই, যে 9 জন সাংসদের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতেও শোক বার্তা পাঠ করেছে। এবং শোক বার্তা পাঠ এবং তারপরে প্রত্যেকে উঠে তার অনুরোধে খালেদা জিয়ার তার যে প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে সমস্ত সাংসদরা উঠে দাঁড়িয়ে 2 মিনিট নীরবতা পালন করেছেন, উভয় রাজ্যসভা এবং লোকসভায়, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। এটা নিঃসন্দেহে একটা বাংলাদেশের জন্য একটা বার্তা, নির্বাচনের ঠিক আগে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে স্পিকার ওম প্রকাশ বিড়লা এবং রাধাকৃষ্ণন, যিনি চেয়ারম্যান, তিনি যে শোক বার্তা পাঠ করেছেন, তাকে মহামহিম বলে উল্লেখ করেছেন, এবং একই সঙ্গে তাকে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি দলের চেয়ারপারসনের এই নিহত হওয়ার ঘটনায় আমরা বাংলাদেশ সরকার এবং ওখানকার মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ভারতের পক্ষ থেকে। এবং তার সঙ্গে বলা হয়েছে তার নেতৃত্বে তিনি 3বারের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তার সময় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, যে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন যে সম্পর্কটাকে উন্নত করার জন্য, সেইটা তার স্মরণ করা হয়েছে এই শোক বার্তায়। ফলে এটা নিঃসন্দেহে বিএনপি মোদী যে শোক বার্তা পাঠিয়েছিলেন সেখানেও তো এই বিশেষভাবে খালেদা হ্যাঁ, জিয়ার মানে এটা ভারতের আর কি ঘোষিত, আপনি বলতে পারেন ঘোষিত লাইন, যে বিএনপি বা তার নেত্রী সম্পর্কে যে শোক প্রকাশ, এবং ভারতের পার্লামেন্টে এবং সর্বদলীয় সকল দলের সাংসদরা সেই শোক বার্তায় নীরবতা পালন করেছেন। ভারতে সবসময় বাংলাদেশের ব্যাপারে কিন্তু একটা সর্বসম্মতি থাকে, সেটা আওয়ামী লীগ থাকার সময়ও ছিল। আপনি দেখেছেন স্থল সীমান্ত চুক্তি পাস হয়েছিল, কোনো একজনও বিরোধিতা করেননি। আপনাদের রাজনীতিতে সেটা দেখা যায় না সাধারণত। এখন আপনি বলতে পারেন এটার সঙ্গে যদি ভিয়নের ইন্টারভিউটাকে যদি যুক্ত করেন, তাহলে মানে কানেক্টিং দ্য ডটস বলে যেটা বলা হয়ে থাকে, কানেক্টিং দ্য ডটস, সেখানে শেখ হাসিনা আপিল করছেন যে তিনি এটাও বলেছেন সেই ইন্টারভিউতে যে বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। এখন সে নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তিনি বলছেন গণতন্ত্র, যে কারণে, এবং তিনি এটাও বলেছেন যে বিএনপি নেতৃত্বে সরকারে ছিলেন, আমরা বিরোধী দলে ছিলি, বা আমরা সরকারে থাকাকালীন বিএনপি বিরোধী দলে ছিল। এইভাবেই গণতন্ত্র বিকশিত হয়। ফলে সেই কারণে তিনি আবেদন করেছেন যাতে আগামী দিনে যদি বিএনপি জেতে, সেটা বলেছেন, যদি বিএনপি জয়লাভ করে, তাহলে তার আপিল রইল যে আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। এবং সেটা তার মানে মেনেই নেওয়া গেল যে ভোটটা প্রায় হতে চলেছে, এবং সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে, এবং সেই বিএনপির প্রতি তিনি কিন্তু আবেদনটা বর্তমান ইউনূস সরকার বা জামায়াত ইসলামী এদের প্রতি করেননি। তো এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ দিক। এখন রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, অনেকে মনে করে থাকেন সব শেষ। আমি মনে করি শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, তাই না? রবীন্দ্রনাথের কথায় শেষ নাহি যে, তো সুতরাং শেষ কিছু হয় না। কারণ একটা আদর্শবোধের রাজনৈতিক দলের সাময়িক শক্তি ক্ষয় হতে পারে, কিন্তু তাদের শক্তি সবসময় থাকবে। যেমন বিএনপির একতা ছিল, অনেকে বলতেন বিএনপি শেষ। বাংলাদেশিরা খুব সহজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেন, বিএনপি তো শেষ, জামায়াত তো নিষিদ্ধ শেষ, কিন্তু আসলে তাদের বইটা আমরা দূর থেকে বুঝি যে তিনটি আদর্শগতভাবে ভিন্ন আদর্শে বিশ্বাসী তিনটি দল, তাদের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে সব সময় থাকবে। সংখ্যায় তারা 0 হতে পারেন, সংখ্যায় তারা 7 হতে পারেন, সংখ্যায় কিছু না হলেও 100 হতে পারেন, যেটা যাই ঘটুক আর কি। যেমন বিএনপি আজকে তো কেউ ভাবতে পারছিলেন না কিছুদিন আগেও যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, বা জামায়াত, দুটোই সম্ভাবনা এখন উজ্জ্বল বলে মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, যদি নির্বাচনটা হয় ঠিকভাবে। মানে তার মানে কি ভারতে একটা উৎসাহ তৈরি হয়েছে এবং সেই উৎসাহের জের গিয়ে শেখ হাসিনার ভেতরেও মানে একরকমের মানে পড়েছে, যে কারণে মানে সেই সমীকরণটা যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান এবং বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। এই কথাটা তো তারেক রহমান ফিরেছেন পর থেকে বা ফিরবেন বলার পর থেকে আলোচিত হচ্ছে যে ভারত সরকার এই শর্তেই তার ফেরার ব্যাপারে এক রকমের উৎসাহ দেখিয়েছেন, সমর্থন দিয়েছেন। এমনকি জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বলছেন যে ৩ শর্তে ভারত তারেককে ফিরতে দিয়েছেন, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে ফ্যাসিবাদীদের বাংলাদেশে পুনর্বাসিত করা, মানে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া। মানে ভারত তার মানে তারেক রহমানের সঙ্গে তাদের আলাপচারিতার উপর ভরসা করছে। দেখুন, যেটা জয়শঙ্কর বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর চেন্নাইতে একটা ইন্টারাকশনে বলেছিলেন যে বাংলাদেশটাকে দেখতে হবে কমন সেন্সের ভিত্তিতে। মানে যিনি কূটনীতিটাকে বলেছিলেন কমন সেন্স। কমন সেন্স হচ্ছে বাস্তবতা, যেটা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নেই, তারা কর্মকাণ্ড করতেও পারছেন না, নিষিদ্ধ। ফলে একটা স্বাভাবিক, তার একটা স্বাভাবিক লজিক্যাল একটা পরিণতি আছে, কনক্লুশন আছে সমস্ত ঘটনা। তাতে সম্ভাব্য বিএনপি বা জামায়াত যে কেউ ক্ষমতায় আসতে পারে, কিন্তু ফলে যারা আসতে পারে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ভারত সরকার যোগাযোগ যোগাযোগ তো আগেও ছিল, যোগাযোগ থাকবেও, এবং যোগাযোগ তারা রাখছেন, কারণ যদি তারা ক্ষমতায় আসেন তাদের সঙ্গে তো ভারতকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে কোনো শর্ত আমি বলবো না। ভারতের পক্ষেও তো দীর্ঘকাল আওয়ামী লীগকে ভারতের মাটিতে অবস্থান করতে দেওয়াটা, তারাই বা কি করবেন? তাদের তো রাজনৈতিক মানুষ, তারা রাজনীতি তো করবেন। ফলে তা একটা জিনিস তো মেনে দেখেছেন নিশ্চয়ই, যতগুলো প্রেস কনফারেন্স বলতে যা বোঝায় যেগুলো হয়েছে, সেগুলোতে কোথাও কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি কে কোনো আক্রমণ করেন। আক্রমণ করেছেন ইউনূস এবং সন্ত্রাসবাদীদের, সেখানে জামায়াত ইসলামের নাম হয়নি। কিন্তু সেটা শেখ হাসিনার আপনি ইন্টারভিউ দেখুন, সেদিনের অডিও বার্তা যেটা উনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দিয়েছিলেন, তাতেও কিন্তু বিএনপি নাম উচ্চারণ বিএনপি সম্পর্কে কোনো কথাই তিনি কিন্তু বলেন। এই ভিয়নের ইন্টারভিউতে আমি দেখলাম তিনি কিছু তার ব্যাখ্যা করেছেন বিএনপি সম্পর্কে, একটা তারেক জিয়া সম্পর্কেও একটা ব্যাখ্যা আছে তার। 17 বছর সে স্বেচ্ছায় নির্বাসনে ছিল আর কি। কিন্তু সেখান থেকে কিন্তু সে রাজনীতি করে গেছে, সেটাও তিনি বলেছেন আর কি। তো এখন ফলে স্বাভাবিকভাবেই আমার ধারণা যে, যদি আমি এটা নির্দিষ্ট কোনো তথ্য কিছু নেই, এরকম বলা যাবে না, আমি কোনো দায়িত্ব নিয়ে বলছি না যে এরকম ভারত চাইছে, মানে সুইপিং কমেন্ট করাটা ঠিক হবে না। কিন্তু এটা ঘটনা, যে এটা হলে আমার মতে হয় ভারতের পক্ষে ভালো নয় কি, বা ভারতবাসীর পক্ষে একটা স্বস্তির বিষয় নয় কি? বাংলাদেশে একটা স্বাভাবিক ছন্দের গণতান্ত্রিক রাজনীতি ফিরে এলো, সেটাই তো বাংলাদেশের মানুষের চাওয়া উচিত। বাংলাদেশের মানুষ কি চান? যদি ওইটা জোর করে বলেন যে তারা আওয়ামী লীগকে চান না, সেই না চান যেটা, সেটা তো প্রমাণিত হবে একমাত্র আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়ে ভোটের নিরিখে বিচার করা, আওয়ামী লীগকে মানুষ চায় কি চায় না। আপনি দূর থেকে সিদ্ধান্ত, ধরুন আমি তো বলি 71-এ যখন মুক্তিযুদ্ধ, সেই সময় তার আগেও যে ভোট হয়েছিল, তারপরেও যে ভোট হয়েছিল, সেই ভোটে 25 থেকে 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারা তো ছিলেন সেখানে, তারা তো ছিলেন না তা তো নয়, সংখ্যাটা তাদের কম ছিল, সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। ফলে এই আজকে আওয়ামী লীগকে, যেটা বৃহত্তম দল, তাকে বাদ দিলে সেই গণতন্ত্রটা সঠিকভাবে, এবং যে সরকার তৈরি হবে সেই সরকার কিন্তু আমার মতে অস্থায়ী হবে, বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না, এটা ঘটনা। এবং ভারত সরকার চেষ্টা করতেই থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার, কারণ বাংলাদেশের ভেতরে সরকারে এবং একজন সাবেক সেনাপ্রধান, উনি আবার শেখ হাসিনার আমলেরই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, তিনি মানে বলেছেন, সেটাও শিরোনাম হয়েছে যে ভারত সরকার একরকমের পুনর্বাসিত করার চেষ্টাটা করেই যাচ্ছে। সেটা কি ভারত সরকার একরকম করেই যাবেন? আর শেখ হাসিনার সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন করা হয়েছিল বিএনপি বা তারেক রহমানকে কি বিশ্বাস করা যায়, উনি তখন কিন্তু আবার বলেছেন যে এই যে বিএনপি মানে স্বল্প মেয়াদী স্বার্থের জন্য প্রায়শই চরমপন্থীদের সঙ্গে বন্ধুত্ব করে বসে। তিনি জয়শঙ্করের তারেক রহমানকে শোক জানাতে যাওয়ার বিষয়ে বলেছেন যে ভারত মানে খালেদা জিয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশের রাজনীতির, কাজে সমবেদনা জানাতে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভারতের আসলে বাংলাদেশে একজন নির্ভরযোগ্য বন্ধু দরকার। মানে তিনি বোধহয় ইঙ্গিত করেছেন যে বিএনপি তো সেই নির্ভরযোগ্য বন্ধু হতে পারবে না। সেই সমীকরণগুলো মিলিয়ে ভারতের জন্যও আসলে আওয়ামী লীগকে ফেরানোটা অতি জরুরি হয়ে পড়েছে, সেই কারণে শেখ হাসিনা এতটা আত্মবিশ্বাসী বোধ করছেন কিনা।
না, এটা তো শেখ হাসিনা এবং ভারত সরকারের মধ্যে কি আলোচনা হয়েছে তার প্রিভি, মানে সেটা তো আমি সেখানে দরজা খুলে সেখানে ঢুকে শুনিনি, বলতে পারবো না। কিন্তু আমার যেটা স্বাভাবিক বা বুদ্ধিতে যেটা মনে হয়, কমন সেন্স যাতে যেটা মনে হয়, এস জয়শঙ্কর বলেন কূটনীতি কমন সেন্স, সাংবাদিকতা রাজনৈতিক বিশ্লেষণও তো অনেক সময় কমন সেন্সই বটে। না সব যেটা বাস্তব সেটা ভিত্তিতে একটা রণনীতি তৈরি করা, সেটা ঘটনা। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করে দেখবেন যে ক্রমাগত এখন নির্বাচনী প্রচারে বিএনপি এবং জামায়াতের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি তর্ক চলছে, এবং বিএনপি জামায়াত সম্পর্কে বিশেষ করে তারেক নিজে খুবই তির্যক মন্তব্য করছেন, আর জামায়াতেও বিএনপি সম্পর্কে তির্যক মন্তব্য করছে। এটাকে আমি ধরুন অনেকে বলতে পারেন যে এটা দুজন আসলে একটা গটাপ খেলা, কিন্তু আমি গটাপ মানছি না। প্রকাশ্যে একে অপরকে গালাগালি দিচ্ছেন, তারা গটাপ কেন হবে? প্রত্যেকে বিএনপি চাইছেন যাতে একক সংখ্যাগরিষ্ঠতা সরকার করতে পারে, আর তার ফলে তারা জামায়াতকে যে দূরে রাখছেন, এটা গোটা বিশ্বের কাছে আজকে প্রমাণিত। গোটা বিশ্ব দেখতে পাচ্ছে যে জামায়াতের সঙ্গে কোনোই সম্পর্ক নেই। জামায়াতের সঙ্গে এমনকি কোনো আসনে গোপন সমঝোতা হয়েছে এমন কোনো তথ্য বাংলাদেশের সাংবাদিকরা আমাদের অন্তত বলেননি। সেই কারণে আমার মনে হয় বিএনপিও মনে করেন যে তাদের যদি সত্যি ক্ষমতায় আসতে হয় এবং ক্ষমতায় জেতার পর যদি বাংলাদেশকে আবার যদি আর্থিক প্রগতির পথে নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের সহযোগিতাটা জরুরি। ফলে ভারত যেটাতে সন্তুষ্ট হতে পারে সেই ধরনের আমি যেটা বলছি, কিন্তু আমরা ভারতীয়রাও চাইবো যে বাংলাদেশ ছাড়া ভারতেরও সম্ভব নয়। এবং যেটা জয়শঙ্কর বলেছিলেন গিয়ে সেইবারে গিয়ে তারেক জিয়াকে, যে ভারতের প্রগতির অর্থ হচ্ছে তার সুফলটা বাংলাদেশ পাবে বা পেয়ে এসেছে। সুতরাং সেইটা তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন। ফলে আমার নিজের ধারণা হচ্ছে আপনি যেটা বলছেন, এটা তলে তলে চেষ্টা হচ্ছে কি হচ্ছে না বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা স্বাভাবিক রাজনৈতিক দল, ভারত চাইলেই তো হবে না, বাংলাদেশের মানুষকেও তো চাইতে হবে তারা আবার আওয়ামী লীগ গ্রহণ করবে। ফলে সেটাও তো একটা দেখার বিষয় আছে। আমার মনে হয় নির্বাচনের পর পরিস্থিতি, যদি আবারও বলছি যদি নির্বাচন হয়, আপনাদের নির্বাচনে তো একটা জটিল ব্যাপার আছে, হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোটের পক্ষে ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ চেলা সাঙ্গাতরা তারা প্রচার করছেন, এবং এই হ্যাঁ ভোট পাস হলে কি কি হবে সেই প্রতিক্রিয়াটা আমাদের বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে আপনি পরামর্শ যদি করেন তাহলে অনেক ভালো জানতে পারবেন। জুলাই সনদে হ্যাঁ হলে কি কি বাংলাদেশে পরিবর্তন হবে। আমার নিজের ধারণা বাংলাদেশে একটা অন্য নামে বাকশাল হবে আর কি, কিন্তু অন্য নামে। কিন্তু ওটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু সেটা জন্য বলছি কোনো সংবিধান বিশেষজ্ঞ যদি ওটা ব্যাখ্যা করেন সেটা অনেক ভালো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সঙ্গেই যারা জয়লাভ করবেন তারা সরকার গঠন করতে পারবেন কিনা, জুলাই সনদের কিছু ধারা আছে যে ধারাতে যেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। ওই সংবিধান সভা নামক একটি সভা হবে যেখানে সাংসদরা থাকবেন, কিন্তু সরকার নয়। প্রথমে একজন সভাপতি হবেন, তার একজন উপসভাপতি হবেন, স্পিকার ডেপুটি স্পিকার নয়। ফলে তারা এবার সেই হ্যাঁ ভোটের যে সুপারিশগুলো যেটা পাস হয়ে এলো সেটাকে রাখল করবে। বাংলাদেশে অতীতে যতগুলো রেফারেন্ডাম হয়েছে, এর জিয়াউর রহমানের সময় হয়েছে, তিনি 100 ভাগ ভোট পেয়েছিলেন। এরশাদও পেয়েছিলেন 90-95%, কিন্তু টাইম ম্যাগাজিন লিখেছিল আসলে 20% মানুষ ভোট দিয়েছিল, কিন্তু ওটাকে জোর করে 96 দেখানো হয়েছিল। এবারে কি হবে না হবে সেটা আগাম ভবিষ্যৎবাণী করছি না, সেটা ভোটের দিন দেখলেই বুঝতে পারবো। যে তবে হ্যাঁ ভোটটাকে পাশ করানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন ইউনূস, এ বিষয়ে কোনো সন্দেহ নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। হ্যাঁ ভোটের পরে ইউনূসের শাসনটা বা একটা নতুন ধরনের সরকার যদি দীর্ঘ সময় থাকেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা যদি বিলম্বিত হয় কিংবা জামায়াতে ইসলামী আসে, তাহলে মানে কি ঘটতে পারে সে বিষয়ে ভারতে কি আলোচনা বা ভারতের কি মানে স্ট্র্যাটেজি থাকতে পারে, কৌশল থাকতে পারে? জামায়াতে ইসলামী আসলে কি হবে এ ব্যাপারে কোনো প্রস্তুতি আছে? না না, প্রস্তুতি মানে তখন বাস্তব অবস্থা মেনে চলতে হবে। আফগানিস্তানে তো তালিবানরা শাসন করছে, তাকে তো রেড কার্পেট ওয়েলকাম করা দেওয়া হয়েছে, সেটা তো বাস্তব অবস্থা ভিত্তিতে দেখা যাবে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রথম কথা, ইউনূসের প্রেস সচিব ঘোষণা করেছেন তিনি মার্চ মাসে জাপান সফরে যাবেন। 12ই ফেব্রুয়ারি যে ভোট হয়ে যাবে, তিনি কি সাবেক উপদেষ্টা হিসেবে যাবেন তা নয়, তিনি যাবেন প্রধান উপদেষ্টা হিসেবে। তার মানে এই ব্যবস্থাটা থাকছে 12ই মার্চের পর, মার্চ পর্যন্ত থাকছে, সেই হিসেবেই তিনি যাচ্ছেন। কিন্তু এবং তিনি লাগাতার রোজ যে চুক্তি হচ্ছে, স্বাক্ষর হচ্ছে, চীনের সঙ্গে ড্রোন চুক্তি স্বাক্ষর হচ্ছে, সবই তো বর্তমান সরকার করছে। যে সরকারকে দেখে কখনো মনে হচ্ছে আপনার একটা অস্থায়ী সরকার?
সরকার তো নিয়মিত সরকারের মতো কাজ করছে, বাকি বাংলাদেশের মানুষ নীরবে সব দেখছে, এইটুকুই বলতে পারে, আর কি বলবো। কিন্তু দ্বিতীয় কথা যে আপনি যেটা বললেন, এই জুলাই সনদের একটা লাইন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অন্য মুক্তিযুদ্ধ দাবি সনদ ইত্যাদি সেগুলো পরিবর্তন হবে, আমি ওটা নিয়ে বলছি না, ওটা তো স্বাভাবিক হতেই পারে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তাহলে রাষ্ট্রপতি কে হবেন? রাষ্ট্রপতি কি চুপ্পুই থাকবেন, নাকি অন্য কেউ হবেন, নাকি ইউনূস হবেন রাষ্ট্রপতি? সেটা কি বিএনপির সঙ্গে কোনো ডিল আছে? সেটা আমরা জানি না। বাংলাদেশের সাংবাদিকরাই আমাদের আলোকপাত করতে পারে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা আলোকপাত করতে পারবেন না, কারণ তারা জানলেও সঠিক কথা সাহস করে বলতে পারবেন না, বলা সম্ভব নয় তাদের পক্ষে। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আমাকে কানে কানে জানিয়ে দেবেন আপনাদের আপনাদের বিশ্লেষণ। আমি আমি কিন্তু অবশ্য পেয়েছি যে, এবং অনেকেই বলছেন যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ইউনূস, মানে জুলাই সনদে রাষ্ট্রপতি হিসেবে যেরকম ক্রাইটেরিয়া গুলো সেট করা হয়েছে যে একটা অরাজনৈতিক ব্যক্তির হতে হবে, তিনি আবার কি কি ক্ষেত্রে কি কি ক্ষমতা বাড়ছে সেগুলো যেভাবে নির্ধারণ করা হয়েছে, মনে হচ্ছে জুনেই অনেকে বলছেন তারেক রহমানের সঙ্গে সে বিষয়ে কথা হয়ে গেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পরিস্থিতিটা কিভাবে পাল্টে যেতে পারে? মানে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসা তো একটা না, বড় পাল্টে তো যাবেই না, পাল্টে তো যাবেই না। বরঞ্চ জামায়াত ইসলামীর আসল প্রতিনিধি তো ইউনূস। জামায়াত ইসলামী, শিবির বা এনসিপি, তারাই তো নিয়ে এসছেন না ইউনূসকে। আপনি সুতরাং ইউনূস থাকলে তাদের সুবিধা, এবং তারা কোনো অখুশি কিছু হবেন না। তারা সেই ব্যবস্থাটা খুব সহজেই বাস্তবায়ন করবে যদি বিএনপি ক্ষমতায় না আসে, জামায়াত ক্ষমতায় আসে। এবং সেক্ষেত্রে ইউনূস এবং জামায়াতের যে সমীকরণ, সেটা কোনো গোপন আলোচনার প্রয়োজন নেই, কারণ ওদের আদর্শগত মিল আছে। ফলে সেই কারণে কোনো অসুবিধা হবে না। এবং জামায়াত যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা করতে চায়, আপনি জানি না দেখেছেন কিনা, আল জাজিরাতে একটা আমির একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নারীর ক্ষমতায়ন সম্পর্কে কি মত। তিনি যা বিশ্বাস করেন তাই বলেছেন। আপনার দলে একজনও নারী প্রার্থী হতে পারেননি, বলেন না, পারেননি, হবে না। তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে জামায়াত এলে সমাজে নারীর ভূমিকা কি হবে, নারী কোথায় থাকবে, সে বিষয়ে কিন্তু তিনি কোনো তঞ্চকতাও করেন। তিনি যা তা বিশ্বাস করেন সেটা বলেছেন। সেই হিসেবে তাকে আমি শ্রদ্ধা করে আনাই যে তিনি সত্য কথাটা বলেছেন যে কারণ নারীর জামায়াতের ক্ষমতায়ন হবে না। গঠনতন্ত্রে সেটা লেখা আছে, এবং তারা বিশ্বাস করেন না যে জামায়াতের, মানে এই যে বলছেন বটে যে আগামীতে তারা নারীদের দেবেন মনোনয়ন, কিন্তু নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা তাদের আদর্শগত সমস্যা আছে। না, তাহলে তো এবারই দিতে পারছেন, আবার আগামী নির্বাচন কেন? কি সমস্যা? আগামী নির্বাচন কেন? আবার এই নির্বাচনে দিতে অসুবিধা কি ছিল? আমি বলছি এই কারণে যে আমি আল জাজিরার ইন্টারভিউ দেখলাম আর কি, যে ইন্টারভিউতে উনি এই কথাগুলো বলেছেন আর কি। সেটা সমস্ত খুবই মানে বেশ একেবারে চিত্তাকর্ষক। পরিষ্কারভাবে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রেই আসলে লেখা আছে যে নারী কতটুকু রাজনীতি করতে পারবেন, কতটুকু নেতৃত্বে যেতে পারবেন, এবং জামায়াতে ইসলামীর আমির তো সে কথাটাও বলেছেন। নবনীতা চৌধুরী ভবিষ্যতে বাংলাদেশে এসে কোনো শো করতে পারবে কিনা সন্দেহ আছে আমার। জামায়াত ক্ষমতায় এলে এই শো বন্ধ হয়ে যাবে। তা নাহলে আমিরদের জামায়াতকে বলবো ঘোষণা করতে যে না, কোনো অসুবিধা নেই, তারা শো করতে পারবে। সমস্ত মহিলা অ্যাঙ্কারদের চাকরি চলে যাবে। খুবই দুর্ভাগ্যের বিষয়। আমি আপনাকে কূটনীতি আপনার প্রধান বিষয়, আমি যেই বিষয়টা নিয়ে প্রশ্ন করে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমি এক রকমের সমীকরণ করি যে ট্রাম্প প্রশাসনের যে ব্যক্তিদেরকে ট্রাম্প এই অঞ্চলে বসিয়েছেন, বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন, ভারতে রাষ্ট্রদূত হয়েছেন, এবং এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ সহকারী হয়েছেন সার্জিও গোর, কিংবা দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, যার কিনা জিহাদ কি করে আসলে সন্ত্রাসবাদ রপ্তানি করে এবং তার পেছনে পাকিস্তান কিভাবে ভূমিকা রাখে সেটা তার মূল গবেষণার বিষয়। এই সব ব্যক্তিবর্গ যখন আছেন, তুলসী গ্যাবার্ড যখন আছেন, তখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো চরমপন্থী সরকারের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়াবে কিনা, এবং দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতকে রুষ্ট করবে কিনা, এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আমি মেলাতে চাই আমার সমীকরণের সঙ্গে আপনারটা মেলে কিনা। না, আমার যেটা মনে হয় যে ভারতের উপর একটা চাপ তৈরি করার জন্য তারা বাংলাদেশে একটা চরমপন্থী সরকার এলেও আপত্তি নেই, তারা আপত্তি করবেন না। আর আপনি যদি শুনে থাকেন যে ব্রিটিশ হাই কমিশনার তার কোনো ম্যান্ডেট ছাড়াই তিনি যে ভারতে এলেন,
এবং ভারতে এসে তিনি বাংলাদেশ নিয়ে আলোচনা করলেন। তার আলোচনার যেটা নির্যাস আপনাকে হয়তো কেউ বলে থাকবে, অনেকটাই আমি জানতে পেরেছিলাম বলে আমি অনেককে বলেছিলাম আর কি। তারা কেউ কেউ বিভিন্ন এই ধরনের টক শোতে বলেওছেন। সেটা আমারই সূত্র থেকে পাওয়া, আমি যা যদি জেনেছি সেটা হচ্ছে তাদের ঝোঁকটা কিন্তু জামায়াতের দিকে। তারা এই কথাও বলেছেন যে জামায়াতের আগের জামায়াত নেই। যখন প্রশ্ন করা হয়েছিল যে মহিলাদের সম্পর্কে তাদের যে ধারণা, সেটা শুনে এবছর ওগুলো ভোটের জন্য বলতে হয়, তাদের কনস্টিটিউন্সিকে মনে হয় না তারা সেরকম কিছু করবে। ঝোঁকটা কিন্তু জামায়াত একটাই কারণে, যে জামায়াত একটি শৃঙ্খলাবদ্ধ দল। জামায়াতের আমির যেটা বলবেন সেইটা জামায়াতের নিচু তলার শেষ কর্মী পর্যন্ত যেটা মানবে, কারণ তিনি তো আল্লাহর নির্দেশে দেবেন, ফলে সেটা মানবেই। ফলে জামায়াত অনেক কাজ এই আমেরিকা বা যেটা কিছুটা ইউনুস শুরু করে দিয়েছেন করা, সেই জামায়াতের কিছু কাজ জামায়াত থাকলে যেটা সুবিধা, সেটা একটা রাজনৈতিক দলের যে কিছু বাধ্যবাধকতা থাকে, তাদের কিছু কনস্টিটিউন্সি আছে। আওয়ামী লীগই বলুন, বিএনপি বলুন, তাদের মধ্যেও অনেকে নানা ধরনের মতবাদে বিশ্বাস করেন। সেক্ষেত্রে অনেক কিছু তারা তো বারবার ৭১-এর কথা বলছেন তারেক রহমানরা, সেই ৭১-এর তো বিরুদ্ধে আমেরিকা ছিল। ফলে সেক্ষেত্রে আমার মনে হয় খুব কাছের সহজ বন্ধু হলো চরমপন্থী, আর আমেরিকা চরমপন্থীদের সঙ্গে সবসময় হাত মিলিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে অন্য দেশগুলোকে দুর্বল করা, দেশগুলোকে অস্থিতিশীল করা, যাতে এক কথায় সহজ বাংলায় বলা যায় যে লুটে পুটে খাওয়া যায়। যেভাবে গোটা বিশ্বে তাদের যে রণনীতি, তাদের যে আউটলুক, বিশ্ব দর্শন, সেই দর্শনটাই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে ব্যতিব্যস্ত করে রাখা যায়। এই জন্য তারা চরমপন্থার সাহায্য নিয়ে, আপনি আটলান্টিক পেরিয়ে সেখানে তো একটাই ঘটনা ঘটে গিয়েছিল, ওসামা বিন লাদেনের। তাছাড়া তো তেমন কোনো ঘটনা ঘটে না। কিন্তু আমাদের এখানে তো অহরহ বিস্ফোরণ হয়, অহরহ জঙ্গিরা হানা দেয়, যে বাংলাদেশি হলি আর্টিজানও হয়, বাংলাদেশেই হয়, ভারতেই হয়, দক্ষিণ এশিয়ায় হয়। কারণ এই দেশগুলো প্রত্যেকটা মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা করছে। সেগুলোকে দুর্বল করার একটা প্রক্রিয়া তাদের নিজস্ব রাষ্ট্রের নীতি। সেক্ষেত্রে তারা সাহায্য তো পাকিস্তানের না। পাকিস্তান তো একটা সবাই জানে একটা ফেল স্টেট। সেই ফেল স্টেট যাদের কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই, তাদের ঘাড়ে বন্দুক রেখে বা তাদের দিয়ে সমস্ত কাজ করা, তারাও মনে প্রাণে তারা চান বাংলাদেশকে একটা বাফার স্টেট হিসেবে ইউজ করতে, তার মাধ্যমে তাদের ৭১-এর দুঃখ যাতে তারা ভুলতে পারে। কাজেই ট্রাম্প প্রশাসন আর বাইডেন প্রশাসনের সেদিক থেকে নীতিতে কোনো পরিবর্তন হবে না বলছেন। মানে সারা কুক হচ্ছেন পিটার হাস আমলের বন্ধু, মানে তারা শেখ হাসিনাকে নামিয়ে একটি জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সরকার প্রতিষ্ঠার জন্য খুবই তৎপর ছিলেন, ইউনুস সাহেবকে তারা নিয়ে এসেছেন। কিন্তু বলছেন যে ট্রাম্প প্রশাসন আসাতেও তাতে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এবং সারা কুক আমি জানি ওই গোল টেবিল বৈঠকে তিনি শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কটু মন্তব্য করেছেন, একবার নয় ২-৩ বার। যে কথাগুলো বাংলাদেশে অনেক লোক জামায়াতের রাজা বলছেন, ফ্যাসিবাদ ইত্যাদি, তিনি বোধহয়, আমি ঠিক যদি বলে মনে করতে পারি, আমার মনে হয় তিনি খনি শব্দটাও ইউজ করেছিলেন হাসিনা সম্পর্কে। তো তার মনোভাব এইটা, সেটা জানা গেছে। সেটা আমি জেনেছি, মানে ভারত সরকারই জানে, ভারত সরকার জেনেছে, সেই কারণে বুঝতে পেরেছেন তারা যে তার। কিন্তু এটা কিন্তু না, বাংলাদেশে তারা যেভাবে করতে পারেন, যখন তখন আমেরিকান রাষ্ট্রপতির ইচ্ছা হলো সন্ধ্যেবেলায় প্রধান বিচারপতির সঙ্গে চা খাবো, তিনি চলে গেলেন সেখানে। কিন্তু ভারতে এটা করা সম্ভব না। তিনি করলে ভারত পরের দিন তাকে পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করবে এবং তাকে ভারত ছেড়ে চলে যেতে হবে। ভারতে আপনার ম্যান্ডেটের বাইরে কোনো কূটনীতিবিদ, ভিয়েনা কনভেনশন অনুসারে যে যে কূটনীতিবিদদের বলা আছে ডুজ অ্যান্ড ডোন্টস, সেইটা মেনে কেউ যদি লঙ্ঘন করেন তখন তাকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়। এবং সেক্ষেত্রে ভারতে এটা করা যায় না। ভারতে প্রধান বিচারপতির সঙ্গে সঙ্গে আসলে মার্কিন রাষ্ট্রদূত, হ্যাঁ, রাষ্ট্রপতি ভবনে যখন সবাই আমন্ত্রিত ছিলেন সেখানে হয়তো তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু আলাদা করে এককভাবে গিয়ে পা ছড়িয়ে দিয়ে, আসলে কি জানেন, আমি শেষ কথা একটাই বলবো, সেটা হচ্ছে এরা এখনো না মানসিকতাটা ঔপনিবেশিক মানুষ, কালো চামড়ার মানুষকে সহ্য করতে পারে না, তাদেরকে গুরুত্ব দেন এই চরমপন্থীরা।
সারা কুককে তো ভারত সরকার দেখা দেন নাই, ভারত সরকারের কোনো কর্মকর্তারা। আর না অন্যদিকে না বাংলাদেশের যে নতুন মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু বারবারই বলছেন যে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গেও আমরা সাক্ষাৎ করি, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতার বাইরের দেশ সঙ্গেও সাক্ষাৎ করেন, এবং 20 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আমার যোগাযোগ আছে। যাতে একরকম যে কানাঘুষাটা ছিল যে আওয়ামী লীগের সঙ্গেও এদের আলাপ চলছে কিনা, সেটা একরকমের মানে একটা ভিত্তি পায়। না, তার কথা থেকে তো তিনি তো প্রায় যে ইঙ্গিত যেটা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে, যেটা চাপা হয়েছে বা আমি পড়েছি, তাদের তিনি আওয়ামী লীগের অস্তিত্বকে বলছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কোন দল নির্বাচনে অংশগ্রহণ নেবে কি নেবে না। তা তিনি যোগাযোগ রাখছেন কি রাখছেন না সেটা তো তিনি ওইভাবে আর বলেননি, আমার ধারণা রাখছেন না। এটা এটা তো আমি যেটা উনি যেটা বলেছেন সেটা তো ভারতেরও ঘোষিত নীতি, বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় আনবেন তার সঙ্গেই ভারত সরকার কাজ করবে বা সহযোগী যাই হোক একটা উভয় পক্ষ মিলে করবে। ভারতের নরেন্দ্র মোদী সর্বশেষ যে সফর, সেই সফরের সময় তিনি তো খালেদা জিয়ার সঙ্গে সম্ভব যেটাতে স্থল সীমান্ত চুক্তি তিনি ওখানে হ্যান্ড ওভার করলেন, সেখানে তো খালেদা জিয়ার সঙ্গেও তিনি দেখা করেছিলেন। করেনি কি তারপরে সুষমা স্বরাজ প্রথম এসেছিলেন 14 সালে, তখনও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। নির্বাচনে আছে মাত্র হাতে গোনা 15 দিন, তারপরও ইউনূস সরকার একের পর এক বিতর্কিত এবং বড় বড় সব পদক্ষেপ নিয়ে যাচ্ছে। কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? নতুন করে যে খবরটি তা হচ্ছে চট্টগ্রামের মিরেরসরায়ে 850 একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাবিত ছিল, আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বাতিল করা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটি বাতিল করে ওই একই স্থানে কি করা হচ্ছে? বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে ওই জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স ইকোনমিক জোন, অর্থাৎ প্রতিরক্ষা শিল্পাঞ্চল। সামরিক সরঞ্জাম এবং অস্ত্র তৈরির কারখানা সেখানে গড়ে তোলা হবে। প্রথম সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হচ্ছে এ ধরনের উদ্যোগ নিয়ে বাংলাদেশ আসলে কতটা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে, সে ধরনের লাভবান হওয়ার সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ আসলে এটি করার মধ্য দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা। তৃতীয় কথা হচ্ছে যেটি স্পর্শকাতর প্রশ্ন, যে আমাদের সশস্ত্র বাহিনী এর সঙ্গে জড়িত কিনা, তাদের সম্মতি নেওয়া হয়েছে কিনা, বা তারা এইসব বিষয়ে কিছু জানে কিনা। ঢাকায় বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বডির একটি সভা ছিল, সেই সভা শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে যথারীতি আমাদের মহামান্য প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উপস্থিত ছিলেন। সেখানে বিডার চেয়ারম্যান জানান যে মিরেরসরাই এলাকায় প্রায় 850 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বেজার মাস্টার প্ল্যানে এই এলাকাকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই যে আশিক চৌধুরী কত বড় বড় স্বপ্ন দেখিয়েছে, এই ব্যক্তিও বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব তার, তাকে হায়ার করে নিয়ে এসেছে ডক্টর ইউনূস সাহেব। কি করেছেন এই আশিক চৌধুরী, যে বড় বড় স্বপ্ন দেখালেন, বড় বড় আয়োজন করলেন, বিনিয়োগ সম্মেলন করেন, এই ইংরেজিতে প্রেজেন্টেশন দিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, গণমাধ্যমগুলো ঝাঁপিয়ে পড়লো, তাকে নিয়ে বড় বড় কাভারেজ দিল। ফলাফল কি? অশ্বডিম্ব, স্রেফ অশ্বডিম্ব। অশ্বডিম্ব হলেও তাও কথা থাকতো, মাঝখান থেকে এইসব আয়োজনের জন্য কোটি কোটি টাকা খরচ করা লেগেছে। এখন আবার তিনি স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ যুদ্ধ বা সমরাস্ত্রে স্বয়ং সম্পূর্ণ হবে। কি আছে এর পিছনে? বিডার চেয়ারম্যান বলছেন, সামরিক শিল্পে অস্ত্র ও অন্য উপকরণ উৎপাদন নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা শিল্পের চাহিদা বাড়ছে। যুদ্ধক্ষেত্রে বন্দুকে যদি গুলি না থাকে তাহলে যুদ্ধ করার কোনো সুযোগ নেই, কথা সত্য, কিন্তু গুলি আমাদের আছে কিনা, গুলি উৎপাদনে অন্য কেউ মানে স্বয়ংসম্পূর্ণ কিনা, সেটিও তো একটি প্রশ্ন।
নাকি গুলির নাম করে অন্য কিছু এখানে চলবে গুলি উৎপাদনের নামে? তিনি বলছেন বুলেট বা ট্যাঙ্কের এক্সেল খুব উচ্চ প্রযুক্তির আইটেম নয়, এইসব আইটেম বাংলাদেশ কোনো ভূমিকা নিতে পারে কিনা মানে এইসব উৎপাদনে সে বিষয়ে অনেক দিন ধরে আর্মড ফোর্সেস ডিভিশন সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা প্রধান উপদেষ্টা কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যে প্রশ্নটি করছিলাম আবারও করি, যে সশস্ত্র বাহিনীর সঙ্গে ইউনূস সরকার বা বিডা এই ধরনের উদ্যোগের জন্য কোনো আলোচনা করেছে কিনা? আমি যতদূর জানি আমাদের সামরিক বাহিনীর সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি, বা এই যে সংবাদ সম্মেলনটি হলো তার পরবর্তীতে আইএসপিআর থেকেও কোনো ধরনের মানে কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি। তারা দেওয়ার প্রয়োজনীয়তা নিশ্চয় মনে করেনি, তার কারণ তারা এই বিষয়গুলো হয়তো জানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সাথে নিশ্চয় কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়নি। এর আগে বিডার এই চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী তিনি তুরস্কে গিয়েছিলেন সামরিক সমরাস্ত্র কারখানা পরিদর্শন করতে, এবং তখনও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এত বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনা হবে, তুরস্কের বড় বড় সামরিক অস্ত্র কারখানা তিনি পরিদর্শনে গেছেন, তার সাথে সামরিক বাহিনীর প্রতিনিধি কোথায়, থেকে কি হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না। একটু একটু করে আওয়াজ দেওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তীতে বলতে না পারে। আমরা তো একটু জানিয়েছিলাম এ ধরনের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামরিক বাহিনীর সম্মতি ছাড়াই কেন একের পর এক এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি যেটুকু জানি, যে ধরনের যুদ্ধ সরঞ্জামের কথা বিডার চেয়ারম্যান বলছেন যা উৎপাদন করা প্রয়োজন, তা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, সেখানেই এগুলো উৎপাদন করা সম্ভব যদি কিনা কাঁচামাল পাওয়া যায়। কাঁচামালটাই বড় বিষয়। আর বিডার চেয়ারম্যান বড় বড় কথা বলছেন, গুলি যদি না থাকে তাহলে বন্দুক ব্যবহার করব কিভাবে এই যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে। আরে আমাদের যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সমরাস্ত্র কারখানা, সেখানে এগুলো উৎপাদন করা সম্ভব নিশ্চিত হয়ে বলছি। কাঁচামালটা শুধু দরকার, কিন্তু সেটার নাম করে এখন আলাদা জায়গায় বিদেশি বিনিয়োগ বা ব্যক্তি খাতে এইগুলো উৎপাদন করার কথা বলা হচ্ছে। কেন, কি কারণে? দেশের অন্যান্য খাতের কোনো উৎপাদন নেই, উৎপাদন বাড়ছে না, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে না, মানুষের বেকারত্ব বাড়ছে, অর্থনৈতিকভাবে কোণঠাসা যে রাষ্ট্রটি পাকিস্তান, এখন এই সরকারের যে একেবারে মানে জানের জান দোস্তি যার সাথে, সেই পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ডটা একেবারে ভেঙে গেছে, মূল্যস্ফীতি আকাশচুম্বী, মানুষ খেতে পারছে না, চাকরি বাকরি নেই, জঙ্গিবাদের উৎপাদন একের পর এক। সেখানে তো তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যে উচ্চাভিলের সাথে আমরা তাদের দেখেছি, তা করে সেই দেশ কতখানি এগিয়েছে। আমাদের এই দেশ এগিয়ে যাওয়ার জন্য কি করার প্রয়োজন? আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করব, গুলি উৎপাদন করব, যদিও সেটি বিকল্প অবস্থা তো মানে ব্যবস্থা তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ছোট করে বলি, আমরা তো অনেকেই জানি যে নতুন এক জোটের সন্ধান পেয়েছে এদেশের একটি বিশেষ শক্তি, তুরস্ক, পাকিস্তান, চায়না, এবং তাদের বিভিন্ন ধরনের উৎসাহে ইন্ধনে এদেশে অনেক কিছু চলছে। উগ্রবাদিতার জন্ম হচ্ছে, এখন অস্ত্রের ঝনঝনানির আওয়াজ দিচ্ছে অনেকে। এই তুরস্ক থেকে সেনাবাহিনী তো তুরস্ক এবং চায়না থেকে ড্রোন কেনার জন্য উদ্যোগী হয়েছে। ড্রোনটা দরকার, সেনাবাহিনীর মধ্যে কোনো লুকোচুরি নেই, তারা সেটি জানিয়েছেও, কিন্তু সরকারের সব কিছুতেই লুকোচুরি। কেমন লুকোচুরি? ধরুন মানে অথবা আগে থেকেই অ্যাডভান্স এসব দায়িত্ব মানে এসব সিদ্ধান্ত গ্রহণের বেলায় তারা পারদর্শী। সাংবাদিকদের ওই সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে বছরে কি পরিমাণ পণ্য উৎপাদন ও রপ্তানি হবে, কোন দেশ আমদানি করবে, নতুন সরকার এলে এই প্রকল্প চালু রাখবে কিনা। কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি যে বিডার চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের রিপ্রেজেন্টেটিভ। তিনি বলছেন এসব বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়নি। আরে
পরিকল্পনা তৈরি করা হয়নি, যাচাই বাছাই করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন আগে ভাগে নিতে হবে? অর্থাৎ সিদ্ধান্তটিই নিতে হবে, পরে কি হবে না হবে সেটা পরে কথা। ওই যে মুরব্বীরা বলছে নতুন মুরব্বী হয়েছে, নতুন মুরব্বীদের জোট, তুরস্ক, চায়না, পাকিস্তান, এটিকে কেন্দ্র করে এদিকে ভারতের মধ্যে উদ্বেগ বাড়ছে। আর বাড়ুক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা নিজেরা কেন নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি? ভারতের গণমাধ্যম যে বিষয়টি বলছে যে কূটনৈতিক মহলের একাংশের আশঙ্কা, এই যে বিটার চেয়ারম্যান বলছে যে আমাদের সাথে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে যেসব দেশ রয়েছে তাদের সাথে এই যে অস্ত্রের রপ্তানি আমদানি হবে, সেই জায়গাটিকে ইঙ্গিত করে এখানে বলা হচ্ছে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশ বলতে চীন বা পাকিস্তানের কথাই বলতে চেয়েছে ঢাকা। তারাই এই সামরিক প্রকল্পে যুক্ত হতে পারে। অস্ত্রের বিষয়ে এর আগে পাকিস্তানকে সাহায্য করতে দেখা গিয়েছে বেইজিংকে। বর্তমানে ঢাকার সঙ্গে চীনের সখ্যতাও ক্রমে বাড়ছে। তবে কি ভারতের ঘরের কাছেই গড়ে উঠবে চীন বা পাকিস্তানের অস্ত্র কারখানা? প্রশ্নটা ভাবাচ্ছে নয়াদিল্লিকে। এখানে আরো বলা হচ্ছে এসব গণমাধ্যমে, দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব ক্রমেই বাড়ছে। এই অবস্থায় ঢাকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতের জন্য গভীর উদ্বেগের বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমি বাদ দিলাম তাদের কথা, এর আগে যে প্রশ্নগুলো উত্থাপন করলাম, বিশেষ করে সামরিক বাহিনীর ইনভলভমেন্ট কোথাও থাকছে না কেন, বা তাদেরকে না জানিয়ে এই ধরনের স্পর্শকাতর সব সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে?